সময় কেটে যায় চোখের পলকেও। এর মধ্যে 5 দিন কেটে গেছে বাড়িতে থেকে। যেমন সময়টা চোখের পলকেই কেটে গেছে মেঘলার। এই 5 দিনই শোভনের সাথে দেখা হয়নি। নিজেকে দূর দূরে সামলে নিচ্ছে মেঘলা। অহনাকে বলিয়ে আরো 2 দিন ছুটি নিয়েছে শোভনের থেকে। হসপিটালটা শোভনদের বলেই এতদিন ছুটি কাটাতে পারছে, নয়তো একজন নার্সের কোনো হসপিটালেই 1 দিন বেশি ছুটি দেয় না। আজকাল অনুভূতিগুলোকে দাম দেয় না মেঘলা। ভালোবাসা, অনুভূতি এসব এর প্রতি দাম দিলেই কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। চন্দ্রলোকিত রাতের অপরূপ শোভা দেখা ভিন্ন এক অভিজ্ঞতা। শুভ্র মেঘরাশি চাঁদের জোছনায় কেমন দুখেলা হয়ে আছে নির্মল আকাশটা। রাতের রূপালী চাঁদের আলোয় কেমন উজ্জ্বল হয়ে আছে পৃথিবী। চাঁদের সাথে পাল্লা দিয়ে ঝলঝল করে জ্বলছে চাঁদের সাথী তারা। মেঘমুক্ত আকাশে যেন জোছনার ফুল ঝরছে। আকাশে চাঁদ তারা আলো ছড়ানো প্রতিযোগিতা চলছে যেন। চাঁদের আর তারার আলো শুভ্রতা যেন আকাশ থেকে কল্পকথা পরীরা ডানা মেলে নেমে এসেছে পৃথিবীতে। এমন আকাশ দেখলে বিষাদমাখা মনও আনন্দে দোল খেয়ে যায়। চাঁদ যেন তার অপরূপ শুভ্র আলোয় ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। সমস্ত নিঃস্বর্গ যেন জ্যোৎস্নার শুভ্রতায় আত্মলীন হয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় প্রকৃতি এই শোভা দেখে মেঘলা অভিভূত। প্রকৃতির রূপ লাবণ্য দেখে মোহিত না হয়ে পারেন না মেঘলা। তবে ভালোবাসার মানুষটা পাশে থাকলে এমন মোহিত চাঁদের আলোকিত চারপাশটা আরো মোহিত লাগে হয়তো। কিন্তু সবকিছু তো আর সবার পাওয়া যায় না। চাঁদের আলো মায়াবী রাতে দেখেই হয়তো কবি বলেছেন, এমন চাঁদের আলো মরি যদি তাও ভালো, সে মরণ স্বর্গর সমান। ছাদের শেষ প্রান্তে রেলিং ঘেঁষে ডিবানে বসে আছে মেঘলা। চাঁদ তারার আলো বিচরণ দেখছিল। মাত্র গিয়ে নিচ থেকে কফি আর বই নিয়ে এলো। একা একা ছাদে বসে জ্যোৎস্না বিলাস আর বই পড়ার মজাই ভিন্ন রকম। অন্তত নিজের সব বাজে ভাবনা থেকে দূরে রাখার জন্য বই থেকে ভালো কিছু আর নেই। বেশ আয়েশ করে ডিভানের ওপর পা গুজে বসে ধোয়া ওড়া কফি মগে চুমুক দিচ্ছে আর হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসটি বেশ মনোযোগ সহকারে পড়ছে মেঘলা। পরনে চকচকে গোল গোল নীল ফ্রেমের নতুন চশমা। আগের চশমাটা সেদিন ঝিলে পড়ে গিয়েছিল, তাই অহনা এটা এনে দিল। চশমা ছাড়া মেয়েটা দুদণ্ড দেখতে পায় না। অহনা এর পাশে নেই। আজকে আসতে বেশ রাত হবে, তাই একাই ছাদে বসে আছে। আজকাল বইতে বেশ মত্ত থাকে মেঘলা। অহনার সাথেও খুব বেশি কথা বলে না। চুপচাপ হয়ে গেছে মেয়েটা, যা অহনার একদম ভালো লাগছে না। এতদিন একসাথে থেকেও মেয়েটার বাচ্চামো মায়া পড়ে গেছে অহনার। শোভনকে যে কতটা ভালোবাসে, তবুও শোভনকে এত চোখে হারায় না। একাকিত্বের জীবনে শোভনের মতো ভাই আর মেঘলার মতো বোন পেয়ে খুশি অহনা। আজকাল অহনার শোভনের সাথে যেচে কথা বলতে চায় না। মেয়েটা এমন চুপ হয়ে যাওয়ার কারণ শোভনই। রাত 1:30 নাগাদ বাড়ি ফিরল অহনা। মেঘলার তখন সোফায় শুয়ে ঘুম বিভোর হয়ে আছে। আসার সময় রাজের সাথে দেখা হয়েছে, কিন্তু দেখে খুব ব্যস্ত মনে হলো। কেমন যেন রহস্য মানব লাগে রাজকে। শুধু শুধু ওর কথা ভাবছে, কিন্তু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল অহনা। রুম থেকে ফ্রেশ হয়ে এসে মেঘলার মাথার সামনে হাঁটু মুড়ে বসে মেঘলার মাথায় হাত দিয়ে মৃদু স্বরে বলল, এই মেঘলা, এখানে ঘুমিয়ে আছিস যে? চোখ খুলল মেঘলা। এমনিতে গভীর ঘুমে থাকলেও হাজার ডাকি পরও এ মেয়ে উঠে না। আজ একবার ডাক দিতেই উঠে পড়ল। মেঘলার মুখটা ফ্যাকাশে লাগছে।
মেয়েটাকে এমন দেখতে অহনার মোটেই ভালো লাগছে না। অহনা এটা বুঝতে পারছে না শোভন না হয় রাস্তা অপমান করে বেশ খারাপ করেছে, তাই বলে মেয়েটা এমন হয়ে যাবে। শোভনের কথা তো আগে ধরতই না, তবে কয়েকদিন ধরে এমন হয়ে গেল কেন? অহনার মাথা হঠাৎই একটা প্রশ্ন এলো। আচ্ছা, মেঘলা কি শোভনকে ভালোবাসে তাই এত কষ্ট পাচ্ছে? পরক্ষণে ভাবলো, না না, এটা হতে পারে না। এই মেয়ের যে বাচ্চা সুলভ, এই মেয়ের প্রেম ভালোবাসা হলে বলেই দিত ওকে। আর এরা দুজন দুজনার যা সাপ নেউলের মতো লেগেই থাকে, ও কখনোই শোভনকে ভালোবাসতে পারে না। কিন্তু এমনটা হলে মন্দ হতো না। শোভন আর মেঘলাকে একসাথে মানাবেও বেশ। আর শোভনের জন্য মেঘলাই পারফেক্ট। ভালো থাকা না, কিন্তু এ ভাবলেই কি ওরা দুজন তো কখনো হয়তো এইসব ভাববে না। তাও মেঘলাকে দেখে খটকা লাগছে অহনার। মেঘলার চোখ খুলে অহনাকে দেখে মৃদু হেসে বলে, এসেছো? বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই। অহনার মুচকি হেসে বলে, এসেছি। আচ্ছা, তোকে এমন বিষণ্ণ লাগছে কেন বলতো? কিছু হয়েছে কি? কয়েকদিন যাবতই দেখছি আগের মতো হাসিস না, আগের মতো কথা বলিস না, কিছু নিয়ে একটা ভাবিস। কি হয়েছে বলতো তোর? অহনা এমন প্রশ্নের অহনা আড়ালে তাচ্ছিল্য হাসলো। অহনার প্রশ্নটা হাস্যকর লাগলো মেঘলা। ওর জীবনটা তো এমন বিষাদ মাখা, সব মুখে হাসি ঝুলিয়ে রাখতো, তাই বুঝতো না আজকাল মনটা বেশি বিষণ্ণ, তাই রসিকতা আর ভালো লাগে না। তবে আগে যেমন ছিল তেমনই হতে হবে, নয়তো অহনা আরো সন্দেহ করবে। মেঘলা অধর যুগলের কৃত্রিম হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বলে, আরে আপু, কি যে বলো না, আমার আবার কি হবে? অহনা ভুরু কুঁচকে কিছু বলবে এর আগে ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শোভন নামটা ভেসে আসছে। অহনা ফোন তুলে অন্য একটা সোফায় বসে পড়ে। অহনা বলে, এত রাতে ফোন করলি যে? ওপাশ থেকে শোভন বলে, বিকেলে তো বললি বাসায় ফিরতে একটা দুটো বাজতে পারে, ঠিকঠাক পৌঁছেছিস বাড়িতে? অহনা গম্ভীর মুখে উত্তর দেয়, এসেছি। আচ্ছা, রাখছি, কাল কথা বলি। শোভন তড়িঘড়িতে বলে, না না। অহনা ভুরু কুঁচকে বলে, কিছু বলবি? শোভন আমতা আমতা করে বলে, না মানে ওই মেয়েটা কি ঘুমিয়েছে, একা একা থেকেছে ভিতুটা? অহনা তাচ্ছিল্য কণ্ঠে উত্তর দেয়, এত সব তুই জেনে কি করবি? ভাবছি কাল কথা বলি, বলেই রেখে দিল অহনা। সুবন ওদিকে বোকার মতো থম মেরে বসে রইল। আজকাল ওর কি হয়েছে ও নিজেও জানে না। মাঝে মাঝে ভাবে, আচ্ছা ও কি ওর ছিটকান্দুনি মেয়েটাকে মিস করছে? সুবন শুকনো ঢোক গিলে বলে, ইম্পসিবল। এদিকে অহনা শোভনের এমন কাণ্ডে বিরক্ত প্রায়। একটা সরি বলতে পারছে না মেয়েটাকে, অথচ হাল চাল জিজ্ঞেস করে। ইউলেস ছেলে একটা। হ্যাঁ, শোভন অহনার থেকে এই 5 দিন ছলে বলে মেঘলার কথা জেনে নিত ও কি হচ্ছে ও নিজেও বুঝতে পারে না। অহনা মেঘলার সামনে এসে বলে, তখন বলছিলি তোর আবার কি হবে তাই না? শোন মেঘলা, আমার চোখে ফাঁকি দিতে পারবি না তুই। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি আমার বদরাগী ভাইটার প্রেমে পড়ে গেলি? অহনার প্রশ্নে বিস্ময় চোখে তাকায় মেঘ। কিছুক্ষণ চুপ থেকে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে, কি যে বলো তুমি এসব? অহনা মেঘলার উপরে কিছুক্ষণ মেঘলার দিকে তাকায়, পরক্ষণে ভাবে সত্যি এই একটু সব নিয়ে বেশি ভেবে ফেলছো। কিছুক্ষণ পর এখান থেকে অহনা আর মেঘলা ঘুমানোর জন্য নিজেদের রুমে গিয়ে হাঁটা দেয়। মেঘলা বিছানায় গায়ে এলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রেম না, আমি তো কঠিন প্রণয়স্পর্শীয় হয়ে আছি। ঢাকার বিখ্যাত জ্যামে 2 ঘন্টা যাবৎ বিরক্ত নিয়ে বসে আছে মেঘলা। জ্যামটা যত না বিরক্ত লাগছে, সামনে থাকা ব্যক্তিটিকে দেখে এর চাইতে বেশি বিরক্ত লাগছে। আজ শোভনকে দেখলে ওর কথা মনে পড়লেই হাজার টাকার বিরক্তি এসে জমা হয় মাথায়। শুক্রবারের দিন আজই বাড়িতে আছে।
কাল থেকে আবার হসপিটালে যেতে হবে, তাই অহনাকে নিয়ে বের হয়েছিল একটু শপিং করতে ভেবেছিল। আর সারা বিকাল ঘুরবে আর শপিং করে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করবে। কিন্তু তার হলো কই, এই শোভন সব ইচ্ছাকে এক বালতি পানি ঢেলে দিয়েছে। যখন ওরা বাড়ি থেকে বের হলো তখনই নিচে চলে এলো। তবে এবার অহনার জায়গা হয়নি হসপিটালে। আজ রুগী এত চাপ নেই, আর শুক্রবার চেম্বারও অফ থাকে, তাই নাকি আড্ডা দিতে এসেছিল। ওরা বেরিয়েছে দেখে ও নিজেও ওদের সাথে বের হলো। সাথে অচেনা একটা ছেলেও আছে। ছেলেটাকে মেঘলা চিনে না, তবে অহনা আর শোভনের দুজনে ফ্রেন্ড। অহনা শোভনার সাথে রনি নামে একটা ছেলেটা খোশ গল্প মেতে আছে। মেঘলা জানতে পারলো রনি নামে ছেলেটা হসপিটালে প্যাথোলজিস্ট ডক্টর হিসেবে জয়েন করেছে। রনির নামে ছেলেটা ফ্রন্ট সিটে বসলো। আয়না দিয়ে কয়েকবার পলকহীনভাবে তাকিয়েছিল। তা সবার চোখে আড়াল হলেও শোভনের চোখে এড়ায়নি। হঠাৎই শোভনের রাগ উঠে গেল, তীব্র রাগ। কেন এমন হলো বুঝলো না। তাও রনি ভাবে তাকানো সহ্য হচ্ছে না। মেঘলা অহনার সাথে হেসে কথা বলছে। রনি মেঘলার চেহারা দিকে অপলক তাকিয়ে আছে। শোভন একবার রাগি রাগি ভাবে রনির দিকে তাকিয়ে আড়ষ্ট চাউনি মেঘলার দিকে তাকা। তারপর স্টারিং ঘুরাতে ঘুরাতে ঝাঁঝালো কণ্ঠে মেঘলা আর অহনাকে বলল, গাড়িতে বসে এত হাসাহাসি কি আছে, চুপ করে বল। পারিস না তোরা? এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে দুজনে চুপ হয়ে যায়। রনি চোখ নামায়। মেঘলা এবার রেগে যায়। এই ছেলের জন্য কি কথা বলতে? ও যখন ওদের কথা ভালোই লাগে না তাহলে ওদের সাথে এলো কেন? ওরা কি বলছিল আসতে? মেঘলা মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। অহনা চুপচাপ বসে রইল। হঠাৎই রনি গাড়ি থামাতে বলে শোভন উদ্দেশ্য বল, ব্রো আমার একটু এখানে নামতে হবে, কাজ আছে আমার। রনি এমন কথা যেন শোভন পৈশাচিক আনন্দ পেল। এক চিলতে হাসি রেখা ফুটে উঠল ঠোঁটে। নিজেকে সামলে নিল শোভন। কি করছে শো? এই স্টুপিড মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন? না না, ওকে নিয়ে এত ভাবলে চলবে না। রনি তার নির্দিষ্ট জায়গায় নেমে মেঘলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আসছি, কাল দেখা হচ্ছে হসপিটালে। বিনিময়ে মেঘলা মুচকি হাসলো। শোভনে তাতে বিরক্ত লাগলো। রনি নামার পর গাড়ির পিছন দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, তোদের কি আমাকে ড্রাইভার মনে হচ্ছে? শোভনের এহেন প্রশ্নে অবাক আর মেঘলা বোকা বোকা চাউনি দিয়ে আবার শোভনের দিকে। শোভন আবার শক্ত কণ্ঠে বলে, সামনে আয়, একজন নয়তো। আমি ড্রাইভ করব না। অহনা এলো না। অহনা এবার শোভনের দিকে তাকিয়ে আর একবার মেঘলার দিকে তাকিয়ে আমতা আমতা করে ইতস্তত ভঙ্গিতে বলে, মেঘু একটু সামনে জানা প্লিজ, আমার আর উঠে ওখানে যেতে ইচ্ছে করছে না। মেঘলা অহনার কথা শুনে ফস করে উঠে মুখ ফসকে বলে দেয়, আমি এই বদরাগী অ্যানাকোন্ডার সাথে বসবো না, তুমি গিয়ে বসো। বলে চুপ করে যায়। পরক্ষণে নিজের মুখ ফসকে ভয়ঙ্কর কথাটি ভেবে হাত দিয়ে মুখ চেপে ধরে বসে। অহনা শুকনো ঢোক গেলে এবার শোভন আর মেঘলার দিকে তাকিয়ে বলে, তোকে আজ ওকে রক্ষা করতে পারবো না। এই বুঝি রাম ধমক দিবে, তাই ভেবে কান চেপে ধরল অহনা। এই ছেলে যা রাগী, নিজেকে অ্যানাকোন্ডার সাথে তুলনা করতে দেখে না জানি সেই দিন এর মতো থাপ্পড়ই না বসিয়ে দেয় মেঘলার গালে। কিন্তু না, দুজনই ভুল প্রমাণ করে শান্ত কণ্ঠে বলে, হয়েছে বক বক, হয়ে থাকলে সামনে এসে বসো। অহনা মেঘলা দুজনই অবাক, কিছু বলল না যে। অদ্ভুত তো। এরপর অহনা জোড়াজুড়িতে মেঘলা এসে সামনে বসলো। ইচ্ছে একদম নেই এই বদরাগী পাষাণ লোকের সাথে বসতে, তবু অহনার কথা বসলো। কিন্তু এটা বোধগম্য হলো না। আজ কি হলো এই ছেলের? ধমক দিল না, কথাও শোনালো না। আজকাল লোকটাকে অচেনা লাগে, কেমন যেন হয়ে গেছে। শোভনকে নিয়ে নিজের ভাবনা দেখে তাচ্ছিল্য হাসলো। কেন ভাবছে ওকে নিয়ে? আর ভাবতে চায় না, দুর্বলও হতে চায় না। বড় শপিং মলের সামনে এসে গাড়িটা থামলো। মেঘলা অহনা দুজনে নামতে শোভন গাড়ি প্যাকিং এরিয়ায় গাড়ি রেখে শার্ট কলারে ঝুলিয়ে রাখা কালো সানগ্লাসটা চোখে পড়ল। অতি ফর্সা না হলেও গায়ের উজ্জ্বল শ্যামবর্ণের সাথে
অফ হোয়াইট কালারের শার্টটা বেশ মানিয়েছে। শার্টের উপর হালকা বাদামি রঙের সিল্কনেস মেন্স কুটি। শোভনের দিক থেকে চোখ সরালো মেঘলা। নিজেকে আর বেহায়া করতে চায় না। অনুভূতিগুলো দাম দিলেও সে মাথায় উঠতে চাইবে, তাই তাকে মরীচিকা ভেবে দূরে ঠেলে দিল। শোভন এদের দুজনের সামনে এসে মৃদু হেসে বলে, আজ তোদের সব শপিং সহ খাওয়া দাওয়া আমার পক্ষ থেকে। তা শুনে মেঘলা চটজলদি বলে, নো থ্যাঙ্কস, আমি আননোন কারো ট্রিট নেই না। বলে সামনে হাঁটা দিল। কেন করবে ও শোভনের টাকায় শপিং? দয়া দেখাচ্ছে নাকি? কেন নিবে ওর দয়া? কোন অধিকার ওর টাকাটা শপিং করবে? শোভন তরি বেঁকে গিয়ে মেঘলার হাত চেপে ধরে থামার মলের ভিতরে। মেঘলা একবার ওর হাতের দিকে তাকিয়ে তারপর চারপাশটা নজর বোঝে। না, সবাই সবার মতোই আছে, ওদের দিকে কারো ধ্যান নেই। মেঘলা হাত ছাড়ানোর চেষ্টা করে, শক্ত কণ্ঠে বলে, এসব কেন অসভ্যতাম? ছাড়ুন বলছি। একটা মিডল ক্লাস মেয়ের হাত ধরতে লজ্জা করলো না স্যার? মেঘলার এমন কথাটা শোভনের বুকে লাগলো। শোভন ওই দিন রাগে মেয়েটাকে মিডল ক্লাস বলছিল। অহনা শোভনকে এখানে আসতে দেখে অন্যদিকে চলে গিয়েছে। ভাবলো ওদের একটু একা কথা বলতে দেওয়া উচিত। শোভন মেঘলার হাত ছাড়লো না, ধরে একটু দোকানের সাইডে নিয়ে দাঁড় করিয়ে বলে, এমন করে কথা বলছো কেন? সরি, ওই দিন আমি অনেক রেগেছিলাম তাই। শোভনকে থামে মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, ইস, ওকে স্যার, অভ্যাস আছে। আর প্লিজ আমার থেকে দূরে থাকুন। বলে হাত ছাড়িয়ে অহনাকে খুঁজতে লাগে। শোভন এখানে ঠায় দাঁড়িয়ে থাকে। ও আজকাল নিজেকে চিনে না, কি হচ্ছে ওর? আমার থেকে দূরে থাকুক? মেঘলা বলা এই কথাটা ওর কাছে বিষাক্ত লাগছে কেন? কেন এমন হচ্ছে? কেন মেঘলা ইগনোর গুলো সহ্য হচ্ছে না কেন? এক কাপ কফি নিয়ে শুরু হলো দিনটা। কাল রাত 10টা অবধি বাহিরে ছিল ওরা। বাহিরে থেকে খেয়ে এসেছিল। সবই ঠিক ছিল, কিন্তু শোভন পাশে থাকায় সবকিছুই কেমন বিরক্ত লাগছিল। আচ্ছা, মানুষ তো কাউকে ভালোবাসলে তার উপর এত বিরক্ত লাগে না। শত বিরক্ত কারণ থাকা সত্ত্বেও বিরক্ত হবে না কেউ, তাহলে মেঘলা শোভনের এতটা বিরক্ত লাগছিল কেন? নিজে বুঝে পায় না এমন হওয়ার কারণ কি? কফি হাতে খেতে খেতে হাজার কথা ভাবছে মেঘলা। তখনই অহনা এসে বলে, এমন আনমনে কি ভাবছিস? অহনার প্রশ্ন মেঘলা আগের ন্যায় বসে আনমনে উত্তর দেয়, তোমার ভাইয়ের কথা। মেঘলা উত্তরে বিস্ময়ের চোখে তাকায় অহনা। হঠাৎই কাশি উঠে যায় অহনার। অহনা কাশির শব্দ শুনে হুঁশ ফিরে মেঘলার। পরক্ষণে নিজে বলা কথা ভেবে নিজেই বিষম খায় মেঘলা। ইস, কি বলে ফেললো এটা? অহনা কি ভাবছে? মেঘলা নিজেকে সামলে আমতা আমতা করে বলে, ইয়ে মানে তেমন কিছু না, আমি তার রাগ দেখানোর কথা বলছিলাম, এই আর কি। বলে এক ঢোকে গরম কফিটা খেয়ে দেরি হয়ে যাচ্ছে, আসছে রেডি হয়ে। বলে নিজের রুমে ছুটে চলে যায়। অহনা নিশ্চয় উল্টো পাল্টো ভাবছে। ইস, ওর মুখটা আজকাল বেশি বেহায়া বেশরম হয়ে গেছে। কিছু আটকায় না, যা খুশি ফস করে বেরিয়ে যায়। এইবার ঘড়ির দিকে নজর বুলিয়ে রেডি হয়ে বের হয় রুম থেকে। ইতস্ত ভঙ্গিতে একবার অহনার দিকে তাকিয়ে বলে, আপু, যাচ্ছি আমি। বলে দরজার সামনে গিয়ে জুতো পরে বের হবে। তখনই অহনা বলে, তুই কি ভাইয়াকে ভালোবাসিস মেঘু? অহনার এমন কথায় বেশ লজ্জা পড়ে যায়। পরক্ষণে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে কৃত্রিম হেসে বলে, ভালোবাসা তা আমার জন্য নয় আপু। বলে বেরিয়ে পড়ল মেঘলা। অহনা এক ধ্যানে মেঘলা যাওয়ার পানে তাকিয়ে থাকে। কি বললো মেঘলা ওর মতো করে উত্তরটা দিল। হঠাৎ কি হয়ে গেল ওর? হসপিটালে এসে নির্দেশনা অনুযায়ী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে মেঘলা। আর সময় আসার পর শোভন চেম্বারে কিছুক্ষণ বসে থাকে। কাজ সেরে শোভন না আসা পর্যন্ত শোভনের চেম্বারে থাকে, কিন্তু আজ একবারও শোভনের চেম্বারে যায়নি। আজ ওদের হসপিটালে একটা ডক্টরস মিটিং আছে। শোভন তাই সকাল সকাল হসপিটালে চলে আসে।
12টার মিটিং, এখন 11:40 বাজে। এ পর্যন্ত মেঘলা একবারও এসেছিল, তাও শোভন ডাকার পর। ব্যাপারটা শোভনের কাছে একদম ভালো লাগছে না। কিন্তু কেন ভালো লাগছে না এটা শোভনের অজানা। শোভন উসখুস করতে করতে আবার ডাকে মেঘলাকে, কিন্তু এখন পর্যন্ত আসার নামই নেই। টাইম দেখে রাগ ফুঁসতে ফুঁসতে মিটিং রুমে গিয়ে এগিয়ে যায়। 11:50 বাজতেই হসপিটালে প্রবেশ করে রনি। এসে নিজের চেম্বারে যায়। চেম্বার থেকে বেরিয়ে মিটিং রুমের দিকে এগোবে, তখনই একটা কেবিনে চোখ পড়ে মেঘলার দিকে। ঝুঁকে রুগী চেক করছে। স্টেথোস্কোপ ঝুলানো, সামনে থাকা কাটা কাটা চুলগুলো অধর ছুঁয়ে যাচ্ছে। রনি গভীর দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মেয়েটিকে দেখতেও ভালো লাগে। চেয়ে থাকতে ইচ্ছে করে। কথাগুলো বেশ মন কাড়া, আর হাসিটাও। অধর যুগল সুরে নাড়িয়ে কিছু একটা বলছে রোগীকে। বলে পাশে থাকা ছোট্ট টেবিল থেকে ফাইলগুলো নিয়ে বেরিয়ে আসতে রনির সাথে চোখাচোখি হয়। বিনিময়ে মিষ্টি হেসে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রনি মুচকি হেসে বলে, আলাইকুম আসসালাম, এই তো আছি। তো মিস মেঘলা, সব ঠিকঠাক তো? মেঘলা মুচকি হেসে বলে, হুম। মিস জুলিয়ার বিনিময়ে রনি হাসলো। মেঘলাও হেসে সামনে হাঁটা দেয়। তখনই রনি পিছন থেকে আবার ডাক, মিস মেঘলা। মেঘলা থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে প্রশ্নবোধক চাউনি দিয়ে তাকায়। রনি বলে, স্যার বলতে হবে না আমাকে, আপনি রনি বললেই না হয় ডাকবেন। উত্তরে মেঘলা সম্মতি জানিয়ে বলে, আসছি বলে আবার সামনে হাঁটা দিবে। তখন আবার রনি ডাকে, মেঘলা। এবার বেশ বিরক্ত হয়। কি ছেলেটা বারবার সময় নষ্ট করে এমন ডাকে কেন? কাজ নেই নাকি? তবু বিরক্ত ভাবটা মুখ থেকে সরিয়ে ঘাড় ঘুরাতেই বলে, বাড়ি আঁখি পল্লব নাড়িয়ে এমন তাকাবেন না মিস মেঘলা, তাতে মানুষের হৃদয় অবাধ্য হয়ে যায়। আর এভাবে অধর নাড়িয়ে হাসবেন না মিস মেঘলা। রনির এমন কথা বোকা গেল মেঘলা। রনি কোনো কথাই বোধগম্য হলো না। অদ্ভুত লোক একটা। আর ওনার মতো ওনার কথাগুলো আরো বেশি অদ্ভুত। এখানে দাঁড়িয়ে বাজে বকা হয়েছে তো? হয়ে থাকলে চল এখান থেকে। কারো শক্ত কণ্ঠ পেয়ে দুজনের সামনে তাকায়। শোভন দাঁড়িয়ে আছে, দু পকেটে দু হাত গুজে, গম্ভীর ভাব নিয়ে। এমন রাগি রাগি ভাব বলল কেন? রাগ করে আছে কি কারো উপরে? পরক্ষণে মেঘলা ভাবলো, এই বদরাগী ডাক্তার তো কারণে অকারণে রেগে থেকে এখনো হয়তো কিছু নিয়ে কারো উপর রেগে আছে। রনি শোভনকে বলে, উফ, দেখ না, মনে ছিল না 12টায় যে মিটিং আছে, বড্ড দেরি করে ফেললাম না রে। শোভন রেগে বিড়বিড় করে বলে, মনে থাকবে কি করে, মেয়ে দেখছিস না? রনি শুনতে পেল না, তাই বলে, কিছু বললি? শোভন এক হাত প্যান্টে এক পকেট থেকে নামিয়ে চোখে কালো ফ্রেমের চশমাটা একটু ঠেলে মেঘলার সামনে এসে রেগে বলে, মিটিং শেষ। এ আমি যেন আপনাকে আমার চেম্বারে পাই মিস মেঘলা। বলে চলে যেতে নিল মেঘলা। বলে কিন্তু। মেঘলার কথা থামিয়ে ঘাড় বাঁকিয়ে শোভন বলে, আমি আমি পারমিশন নেইনি, কিন্তু বাদ দাও, এটা আমার অর্ডার। আমি যেন মিটিং শেষে আমার চেম্বারে তোমাকে পাই। বলে বড় বড় পায়ে এখান থেকে প্রস্থান করলো। রনি একবার মেঘলার দিকে তাকিয়ে সেও শোভনের পিছু পিছু হাঁটা দেয়। আকাশে মেঘ করেছে, চারপাশে অন্ধকার ছেয়ে গেছে। তীব্র বেগে বাতাস, ঠান্ডা মসৃণ বাতাস শরীরকে হিমেল করে তুলছে। তীব্র বাতাসের ফলে কাশফুলের তুলোর ন্যায় পাপড়ি কোথাও থেকে উড়ে এসে মেঘলার নাকের ডগায় বসল। মেঘলা রেস্টরুমে এর জানালার সামনে দাঁড়িয়ে ছিল। তখনই কাশফুলের তুলোর মতো পাপড়িটা কোথা থেকে যে উড়ে এলো। ঘড়িতে 3:30 বাজে, লাঞ্চ ব্রেক আছে, তাই এখানে রেস্ট নিচ্ছে। শোভনের মিটিং শেষ হয়েছে 2:30 বাজে, কিন্তু এখন পর্যন্ত মেঘলা শোভনের সামনে যায়নি। হঠাৎই রেস্টরুমে দরজা বিকট শব্দ হলো। দরজার দিকে তাকিয়ে দেখে শোভন এসেছে। রেগে আছে মনে হচ্ছে, কপালে রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। মেঘলা শুকনো ঢোক গিলল না।
জানি এখন কি শাস্তি ভোগ করতে হবে। শোভন মেঘলার সামনে এসে হাত চেপে স্বাভাবিক ভঙ্গিতে নিজের চেম্বারের দিকে নিয়ে যাচ্ছে। মেঘলা আমতা আমতা করে বলে, স্যার ছাড়ুন, আমার লাগছে। ছাড়লো না শোভন, কিছু বলল না। নিজের চেম্বারে নিয়ে ওর চেহারে ছিটকে বসা মেঘলাকে, তারপর দরজায় লক করে মেঘলার সামনে গিয়ে চেয়ারের সামনে দুই হ্যান্ডেল ধরে একটু ঝুঁকে পড়ে। মেঘলা এতে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। শোভন শান্ত গলায় প্রশ্ন করে, আমি বলছিলাম, আমি যে মিটিংয়ের পর আমার চেম্বারে তোমাকে পাই, কোথায় ছিলে তুমি? আজ তো বেশি রুগী নেই তবে। শোভনের স্পষ্ট ফুটে ওঠা রাগী রাগী চেহারা নিয়ে শান্ত প্রশ্ন শুনে ভয়ে ঢোক গিলে শোভন আবার বলে, উত্তর দিচ্ছ না কেন? মেঘলা নিজেকে সামলে অন্যদিকে মুখ ঘুরিয়ে কাট কাট কণ্ঠে বলে, সব কাজ তো বুঝিয়েছিলেন আগে, তখন কোনো প্রয়োজন ছিল না, তাই আসেনি। আর আসেনি তো এমন রিয়্যাক্ট এর কি আছে? এমন অস্বাভাবিক আচরণ মানে কি স্যার? মেঘলার কাট কাট কণ্ঠ শুনে শোভন রেগে চেঁচিয়ে বলে, কি বলবে? অস্বাভাবিক আচরণ? হ্যাঁ, যদি তা মনে হয় তাহলে তাই। আমি যখন বলবো আমার সামনে থাকতে হবে। মেঘলা একইভাবে বলে, আমি বাধ্য নই থাকতে। শোভন তা শুনে আরো রেগে গিয়ে বলে, তুমি থাকতে বাধ্য? হুম, আমি বাধ্য করব, দরকার পড়লে সব কাজ ফেলে সারাদিন আমার সামনে বসিয়ে রাখবে।